দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। দর্শক, আপনারা জানেন যে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে 1 জুন। এতদিন আমরা এক্সিট পোল নিয়ে নানা আলোচনা হচ্ছিল। আজ শুরু হয়েছে মূল ফল গণনা শেষে আমরা বেশ কিছু ফলাফল জানতে পারছি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে। সেই ফলাফলগুলো নিয়ে এবং গণনার সব প্রস্তুতি কিংবা কীভাবে ফল গণনা হচ্ছে পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খানের সঙ্গে। সেলিম খান, আপনাকে স্বাগতম। ফল গণনা কেমন দেখছেন? ধন্যবাদ সুপ্রিয়। ফল গণনা এখনো পর্যন্ত যে অবস্থায় আছে, এখনো ইনিশিয়াল স্টেজে। আমাদের সময় সকাল 8:30টার সময় ভোট গণনা শুরু হয়েছে। তো এখন যদি আপনি ধরেন তা প্রায় ঘন্টা তিনেকের মতো, মানে 3 ঘন্টার মতো ভোট গণনা হয়েছে। প্রথমে যে ভোটটা গণনা করা হয় সেটা আসলে পোস্টাল ব্যালট, যেটা বাইরে থেকে বিভিন্ন সরকারি কর্মচারীরা, সেনা সদস্য বা আধা সামরিক বাহিনী, পুলিশ, এই যারা ভোট দেওয়ার তারা ভোট দেন যে পোস্টাল ব্যালটে, সেই পোস্টাল ব্যালটটাকে আগে গণনা করা হয়। এরপরে আসলে ইভিএমের ইয়েগুলো খোলা হচ্ছে, একের পর এক ইভিএমের জিনিসগুলো খোলা হচ্ছে। এই ইভিএমের যখন খোলা হচ্ছে, তার যে ইনিশিয়াল ট্রেন্ড আমরা গত 3 ঘন্টায় পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে এনডিএ এখন পর্যন্ত কিন্তু, এনডিএ মানে বিজেপির নেতৃত্বাধীন যে জোট, সেই জোট কিন্তু 300-রও কমে আছে। অথচ 2019-এ কিন্তু তারা 350-র উপরে তাদের জোটের আসন সংখ্যা ছিল। এবারে কংগ্রেস জোট কিন্তু এখনো পর্যন্ত আপনার যদি বলি 210, কোনোটায় দেখা যাচ্ছে 220 পর্যন্ত তারা আছে। তো এই 210, 220 এটা কংগ্রেস বা ইয়ের কাছে খুবই আশাতীত একটা রেজাল্ট। এর মধ্যে দুটো বিষয় ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে কংগ্রেস এই প্রথম অনেক দিন পরে 2014-র পরে 100-র মার্ক পার করতে চলেছে। 2 নম্বর হচ্ছে যে বিজেপি 2014 এবং 19-এর পর এই প্রথম 250-র নিচে, এমনকি 240-এর নিচেও চলে আসছে। এটি হচ্ছে এই নির্বাচনের একটা সিগনিফিক্যান্ট অংশ। আপনার এক্সিট পোলে যে বিভিন্ন কথা বলা হচ্ছিল যে বিজেপি 350, বিজেপি জোট 400-র পার হয়ে যাবে, সেইটা আসলে হয়নি বা এখনো পর্যন্ত ওই ট্রেন্ড দেখা যাচ্ছে না। তবে সব সময় মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা প্রাথমিক ইনিশিয়াল ট্রেন্ড, ঠিক আছে? এরপরে কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে। কারণ ভারতে প্রত্যেকটি কেন্দ্রে আপনার 97 কোটি ভোটার, 543টা আসন। সেক্ষেত্রে যদি আমি ভাগও করি, তো প্রায় প্রতিটি আসনে এইরকম মানে 15-20 লাখ, 25 লাখ পর্যন্ত। আর শহরের বিভিন্ন ভোট কেন্দ্রে এমনও আছে যে প্রায় কোটির কাছাকাছি ভোটার। তো এরকম অবস্থা কিন্তু আছে। সেলিম খান, আপনি বলছিলেন যে এখন পর্যন্ত পোস্টাল ব্যালট কিংবা এক্সিট পোল সব মিলিয়ে বিজেপি কিছুটা এগিয়ে আছে। তো বিজেপি আসলে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি এগিয়ে আছে এখন পর্যন্ত ফলাফল মনে হচ্ছে? বিজেপির এই মুহূর্তে যদি বলি, বিজেপি সবচেয়ে ভালো করেছে হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ সবসময় বলা হয় যে ল্যাবরেটরি অফ দ্য হিন্দুত্ব, মানে হিন্দুত্বের একটা গবেষণাগার হিসাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাটকে বলা হয়ে থাকে, ঠিক আছে? সেখানে বিজেপি ভালো করেছে। সেখানে 29টি আসনের মধ্যে বিজেপি প্রায় 29টি পেতে চলেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে। এর বাইরে বিজেপি ওড়িশায় যে প্রাথমিক ফলাফল, তাতে দেখা যাচ্ছে ওড়িশায় কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছে, বিজেপি ওড়িশায়ও ক্ষমতায় আসতে চলেছে বলে ধারণা করা হচ্ছে এবং সেখানে তারা ভালো করেছে। বিজেপি অন্ধ্রপ্রদেশে তারা তেলেগু দেশম পার্টি, যেটা চন্দ্রবাবু নাইডু যার নেতৃত্বে, সেই তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট বেঁধেছিল এবং জোট বেঁধে তারা খুবই ভালো করেছে। এবং দেখা যাচ্ছে যে তেলেগু দেশম পার্টি নেতৃত্বে, চন্দ্রবাবুর নেতৃত্বে তেলেগু দেশম পার্টি ক্ষমতায় আসতে চলেছে এবং সেখানকার যে সম্ভবত 25টি আসন এবং 25টি আসনের প্রায় অধিকাংশই তেলেগু দেশম এবং বিজেপি জোট পেতে চলেছে, যার সংখ্যা প্রায় 21টার মতো। এর বাইরে আরও একটি রাজ্য আছে তেলেঙ্গানাতেও ধরেন কিছুদিন আগে কংগ্রেস ক্ষমতায় আসছে, সেখানেও কিন্তু বিজেপি বেশ ভালো করেছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তাহলে একই প্রসঙ্গে আবার আসা যায় যে কংগ্রেসের আসলে কি অবস্থা? কংগ্রেসের হ্যাঁ, বেশ এগিয়ে আছে ফলাফলের দিক দিয়ে। কংগ্রেসের আসার চেয়ে এবার সবচেয়ে বড় জিনিস যেটা, যে বিজেপির যেটা মূল ভিত্তিভূমি, যে গ্রাউন্ড যেটা, সেটা হচ্ছে হিন্দি হার্টল্যান্ড, মানে হিন্দি ভাষী অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটাররাই কিন্তু বিজেপির মুখ্য ইয়ে। সেখানে সবচেয়ে বড় ডিজাস্টার এখনো পর্যন্ত যে প্রাথমিক অনুমান বা প্রাথমিক যে ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে সবচেয়ে বড় ডিজাস্টার হতে চলেছে উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশে যে রাহুলের নেতৃত্বে কংগ্রেস এবং অখিলেশ যাদবের নেতৃত্বে যে সমাজবাদী পার্টি, তাদের যে জোট, তারা মানে অচিন্তনীয় ভালো, মানে এটা এতটা ভালো মনে হয় যারা তাদের পক্ষে এতদিন ধরে প্রচার চালিয়েছেন তারাও আশা করেননি। প্রায় নেক টু নেক, মানে ওখানে ওই রাজ্যে 80টি আসন প্রায় 40-40 এরকম একটা পর্যায়ে চলছে। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার দখলে, তার দখলেই হচ্ছে আসলে ভারতের রাজনীতি। এখন এই উত্তরপ্রদেশের যে অখিলেশ এবং রাহুলের নেতৃত্বে যে জোট, ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট কত আসন পাবে শেষ পর্যন্ত তার উপরে ডিপেন্ড করছে কিন্তু যে ভবিষ্যৎ ভারত বা ভবিষ্যতে ভারত সরকার কি কোনটা হবে বা কে গঠন করবে তার অনেকটাই কিন্তু নির্ভর করছে। আমরা ধরে নিতে পারি এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপি জোট সহ হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই রকমই আছে। তারা 300-এর নিচে থাকলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য 272 লাগে। কিন্তু আপনি কংগ্রেস ভালো, মানে যে জায়গায় বিজেপি খারাপ করেছে সেখানে কংগ্রেস ভালো করেছে। আমি যদি এই রাজ্যগুলোর নাম বলি একে একে, ধরুন রাজস্থান, হরিয়ানা, আপনার পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট যেখানে বিজেপি গত দুটো ইলেকশনে 26টার মধ্যে 26টাই পেয়েছিল, এবার কিন্তু 5টি আসনে সেখানে কংগ্রেস এবং আম আদমি পার্টির চেয়ে পিছিয়ে আসে। আপনি জানেন যে গুজরাটের যে সুরাট আসনটি, সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গিয়েছিল, ঠিক আছে? তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যেরকম কর্ণাটকে আপনার এক্সিট পোলে বলা হচ্ছিল যে কর্ণাটকে যে আসন সংখ্যা 28টা, এর মধ্যে 25টা বিজেপি পাবেই, বাদ বাকি কংগ্রেস। কিন্তু প্রাথমিকভাবেও বিজেপি অনেকটা এগিয়ে ছিল, কিন্তু ভোটের গণনা যতই এগিয়ে যাচ্ছে ততই কিন্তু কংগ্রেস ভালো করছে। কংগ্রেসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটাই যে তারা তাদের যে হিন্দি ভাষী অঞ্চলে তারা যে একেবারে বিজেপির কাছে মুছে গিয়েছিল, যে কিছুদিন আগে তারা রাজস্থানে হেরে গেছে, রাজস্থানে 25টা আসন, কিন্তু দেখা যাচ্ছে যে 12টা আসনে রাজস্থানে তারা বিজেপির সঙ্গে এগিয়ে আছে। অথচ আপনাকে যদি 2019-এর নির্বাচনের কথা বলি, 2019-এ ঠিক এইরকমই লোকসভা নির্বাচনের আগে বিজেপি কংগ্রেসের কাছে পরাজিত হয় এবং রাজস্থানে ক্ষমতায় আসে কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনে 25টার মধ্যে 25টাই বিজেপি পেয়েছিল। ফলে কংগ্রেস যে তার পুরানো হারানো জমি যে আস্তে 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 উদ্ধার করছে, এইটা কিন্তু মানে একটা পরিষ্কার। এবং এই যে হিন্দি হার্টল্যান্ড বলে পরিচিত, দিল্লিতে কি হবে, দিল্লিতে 7টার মধ্যে 7টা আসনে কখনো দেখাচ্ছে যে কংগ্রেস আম আদমি পার্টি এরা দুটো আসনে এগিয়ে, আবার কখনো দেখাচ্ছে বিজেপি, মানে দিল্লিতে একটা আপস অ্যান্ড ডাউন সব সময় হয়েই আছে। কিন্তু হরিয়ানায় একটা রিমার্কেবল, মানে ওখানে 10টা সিট বিজেপি একসময় 10টার মধ্যে 10টা পেয়েছে, রাজস্থানে পেয়েছে, গুজরাটে পেয়েছে, মানে এখানে একটি আসনও কংগ্রেস কেন অন্য কোনো দলও পায়নি। কিন্তু এবার প্রত্যেকটা জায়গায় তারা একটা বড় ভাগ বসাচ্ছে। সেলিম খান, আপনি যেমনটি বলছিলেন যে আমরা একটি রাজ্যে দেখলাম যে এক্সিট পোলের সাথে একটা বেশ তারতম্য হচ্ছে। তো এক্সিট পোল আমরা যা দেখেছিলাম এখনো পর্যন্ত, যে এক্সিট পোলের সব জায়গায় বলা হচ্ছে যে এগিয়ে আছে বিজেপি, এদিকে মানে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কিন্তু ওই এগিয়ে যাওয়ার সংখ্যাটা কিছুটা হলেও মানে সবার মনে সংখ্যা ধারণ করেছে। আসলে কি এক্সিট রেজাল্ট যেটা ছিল সেটা সঠিক ছিল কিনা, এই জায়গাটা একটা বেশ পার্থক্য দেখছি। আবার কংগ্রেস আগে থেকেই বলে আসছিল যে এক্সিট পোল আসলে মোদি বাহিনী কিংবা গদি মিডিয়া যেটা বলা হচ্ছিল, এই বিষয়টা কীভাবে দেখছেন? আসলে এটাই কিন্তু মানে এই এক্সিট পোল ভারতবর্ষে এর মানে এক্সিট পোল বলুক বা নির্বাচনের এই যে জরিপের, এটা এইবারের এটা যে গণনা বা তারা যে জরিপটা চালালেন, এটা একটা বিরাট ক্ষতি করলেন। এবং সত্যিকার অর্থে যারা এক্সিট পোলের বিরোধিতা করছিলেন, যারা তারাই সত্য প্রমাণিত হলেন যে এটা সরকার নির্ধারিত বা মোদি সরকার বা বিজেপি সরকার নির্দেশিত পথে এই এক্সিট পোল করা হয়েছে। কারণ বিজেপি 400 কেন 350 কেন 300-রও মানে বিজেপি না, বিজেপি জোট 300-র ধারে কাছে যাবে এইটাও এখনো বলা হচ্ছে না। বিজেপি কোথাও ক্ষেত্রে 240-এর নিচে নেমে গেছে, কখনো দেখা যাচ্ছে 238, 235 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তো এইটা একটা কিন্তু বড় ইন্ডিকেশন যে এর আগেও কিন্তু আমরা আলোচনায় বলেছি যে এক্সিট পোল মানে একটা হিসাব দেওয়া মানেই সেই হিসাব কিন্তু না, এক্সিট পোল অনেক জায়গায় ফেল করেছে। আমি বলেছি যে 21-এর পশ্চিমবঙ্গে মিজারেবলি ফেল করেছে, কারণ সেই সময় প্রত্যেকটি এক্সিট পোলে বিজেপিকে জেতানো হয়েছিল, অথচ শেষ পর্যন্ত জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবং জেতেনি শুধু বিপুল বিক্রমে তারা
জিতেছিল। আচ্ছা, তো সেলিম খান, এক্সিট পোলের প্রসঙ্গে যখন আসলাম, আমরা যদি এখন এক্সিট পোলের হিসাব বাইরে চলে যাই, হিসাবের বাইরে এসে এখন যে গণনা হচ্ছে সেই গণনার জায়গা থেকে কোনোভাবে যদি বিজেপি 272-এর নিচে কিংবা 250-এর নিচে চলে আসে, তাহলে পরিস্থিতি কী হবে? ধরুন, এটা আমি নিজে মন্তব্য করতে চাই না। এখানে ভারতের একজন বিরাট বিখ্যাত সেফোলজিস্ট আছেন যার নাম যোগেন্দ্র যাদব। এরা সবাই মানে যারা মোটামুটি খোঁজ রাখেন তারা যোগেন্দ্র যাদব সম্পর্কে জানেন। তিনি একজন অধ্যাপক ছিলেন, ডক্টরেট মানুষ এবং খুবই সম্মানীয় একজন ব্যক্তি। আপনি যোগেন্দ্র যাদব যেটা বলছিলেন আমি সেইটাই শুধু উদ্ধৃত করি। যোগেন্দ্র যাদব বলছেন যে যদি বিজেপি 272 কেন 300-রও একটি আসন কম পায় তাহলে এটাই বিজেপির পরাজয় হবে। আর যদি এটা যদি 250-র কম হয়, 250-র একটি আসনও কম হয়, তাহলে এটি নৈতিকভাবে নরেন্দ্র মোদীর পরাজয় হবে। এটা তাকে মেনে নিতে হবে, মানতে হবে যে এটা নরেন্দ্র মোদীর পরাজয়। এইভাবেই আসলে জিনিসটাকে উনি দেখছেন। তো আমিও মনে করি বিজেপি যে মানে ভাবে শুরু করেছিল এবং যেখানে আজকে ফলাফলের পরে এসেছে, তার মানে বিজেপি যে ভোটের সময় যে ন্যারেটিভ বা আখ্যান তৈরি করেছিল, ঠিক আছে, সেইটা আসলে মানুষের মধ্যে অতটা দাগ কাটেনি। সেলিম খান, এবার ছোট করে আপনার কাছে জানতে চাই যে যদি আবার মোদি ক্ষমতায় আসে, যদি হ্যাট্রিক করে মোদির বিরুদ্ধে কিংবা মোদির সময়কার যে জনগণের প্রতি যে ইস্তেহার যেটা বলি, কিংবা জনগণের প্রতি যে প্রত্যাশা মোদি দিয়েছিল কৃষি নিয়ে, দ্রব্যমূল্যের পণ্যর দাম নিয়ে, সেই জায়গাটা কি মোদি আবার শক্তভাবে ধরতে পারবে, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে মোদি কখনো ইশতেহার বা কোনো কিছু না। মোদি একজন হচ্ছে লোকরঞ্জনবাদী নেতা, ঠিক আছে। মোদি সরকার গঠন করবেন এটা ধরেই নেওয়া যায়। এখনো পর্যন্ত যে ফল, যদি এইটা একেবারে রিভার্স না হয় যে ইন্ডিয়া জোট 272-এর উপরে, মোদি বা এনডিএ জোট 272-এর নিচে, এইরকম যদি কোনো শেষ পর্যন্ত ফলাফল গিয়ে এতে না ঠেকে, তাহলে নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন করলে যে জিনিসটা হবে যে 2014-র মোদি, 2019-এর মোদি যে জায়গায় ছিলেন, 2024-এর মোদি সেই জায়গায় থাকবেন না। ওনাকে ওনার শরিকদের উপর ডিপেন্ড করতে হবে। ওনাকে অনেক কিছু যে জিনিসগুলো উনি একতরফাভাবে বিভিন্ন লোককে, আপনি জানেন যে এই মোদি সরকারের আমলে কিন্তু গত ইয়েতে রাহুল গান্ধীর আদালত দিয়ে রাহুল গান্ধীর ক্যান্সেল করা হয়েছে, সদস্যপদ, লোকসভা সদস্যপদ বাতিল করা হয়েছে। মহুয়া মৈত্র, যিনি তৃণমূলের অত্যন্ত মানে কি বলবো ভাইব্রেন্ট, সবসময় মোদির সমালোচক হিসাবে পরিচিত, তার একটা খুব মানে হালকা অজুহাতে, সেটা সত্য অসত্য কিছুই প্রমাণ হয়নি, কিন্তু তার বাতিল করে দেওয়া হয়েছে। তো এইরকম একসঙ্গে প্রায় 150 কাছাকাছি বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে, যে পুরো লোকসভা বিরোধী দল শূন্য হয়েছে। এইভাবে আসলে মোদি আর চালাতে পারবেন না, যতই উনি চেষ্টা করুন, যদি এই ফলাফল থাকে। এখন যদি দেখা গেল যে সর্বশেষ ফলাফলে আবারও বিজেপি মানে 272-এর অঙ্ক পার করে ফেলেছে, 300 পার করে ফেলেছে, তাহলে কিন্তু আবার ঘটনা সেই আগের জায়গায় ফিরে যাবে। আচ্ছা, তো সেলিম খান, ধন্যবাদ। আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আমরা ভারতের নির্বাচনের ফলাফল নিয়ে আবার কথা বলবো। দর্শক, সেই পর্যন্ত সবশেষ খবর জানতে ভিজিট করুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল, আর খবর জানতে ক্লিক করুন itbd.com। ধন্যবাদ।